আমি সরাসরি আনুষ্ঠানিকতা না করে ঘটনায় চলে যাই। ঘটনাটা আজ থেকে 5 থেকে 6 বছর পূর্বে, যখন এমন এক সময় ছিল যে আমি জিন ভূত এগুলোর প্রতি একটা কিউরিওসিটি আমার ভিতরে ছিল ছোটবেলা থেকে। তো আসলে রাসেল ভাই এখন যেভাবে আমাকে দেখছেন, আমি আসলে এরকম ছিলাম না একসময়, মানে যেভাবে ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে সেভাবে আমি একসময় ছিলাম না। আমি এরকম জুব্বা করতাম, লম্বা পাঞ্জাবি জাতীয়, এবং চুল ছিল পাগড়ি জাতীয় চুল, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। তো এর ভিতরে জিন বশ করা বা ধরার একটা প্রবণতা আমার ভিতরে আসে, এবং আমি এটা নিয়ে বেশ দীর্ঘদিন আমাদের যে এলাকার সাধারণ যে লোকাল যারা মাওলানা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতাম। তারা বিভিন্ন ধরনের আমল আমাকে বলতো যে তোমরা এই আমলগুলো করলে বা তুমি এই আমলটা করলে এটা হয়তো বা পাবে। তো এক মাওলানা আমাকে একটা আমল দিয়েছিল। তো এটা বললো যে তুমি এটা 41 জন যদি করতে পারো এবং প্রতিদিন রাতে এটা 1000 বার করে পড়তে হবে। তো কিছুদিন করেছিলাম, কিন্তু আমার আর সাহসিকতায় কুলালো না যে আমি এটা কন্টিনিউ করে যেতে চাই। তো আমি মাঝপথে এটা বাদ দিয়ে দিলাম। এরকম 18 থেকে 20 দিন করার পর এটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এক পর্যায়ে আমার বিবাহের একটা মুহূর্ত চলে আসলো। বিবাহের জন্য আমার পাত্রী দেখা হলো। তো বিবাহের একটা মুহূর্তে, বিবাহের 1 মাস পূর্বে কোনো এক রাত্রে আমাকে দেখানো হলো যে আপনার বিবাহতে কোনো জটিলতা আছে, এটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হলো। তো যখন দেখানো হলো, তো এখন এই জিনিসটা আমি নেগলেক্ট করলাম যে হয়তো বা স্বপ্নে আমরা অনেক সময় অনেক কিছু দেখি বা প্যারানর্মাল অনেক কিছু ঘটনা ঘটতে পারে যেতেও, তো এটা আমি ইগনোর করে গেলাম যে এটা কিছু না। আচ্ছা। তো বিয়ের 1 মাস পূর্বে থেকে এর একটা প্রাদুর্ভাব দেখা গেল। যেমন আমার হবু ওয়াইফের চুল স্বাভাবিকভাবে পড়ে যাওয়া, তার চুল অনেক বড় ছিল, স্বাভাবিকভাবে চুলগুলো পড়ে যেতে শুরু করলো, এবং আমার ভিতরে একটা দুর্বলতা কাজ করলো, আমার শরীরটা ভার হয়ে আসা শুরু করলো। তো অনেকে যারা মুরব্বী, বিশেষ করে আমার মা এবং আশেপাশে যারা মুরব্বী, তারা বললো যে বিয়ের আগে মেয়ের এরকম স্বাভাবিক চুল পড়ে যাওয়া এটা একটা অকল্যাণ জাতীয়। তো আমি জিনিসটা চিন্তা করলাম হয়তো বা মুরব্বীরা এই জাতীয় কোনো কথা বলতে পারে, যে হয়তো বা শুনে আসছে তারা আগে থেকে। তো এই জিনিসটাকে ইগনোর করে দিলাম যে না, এটা বিশেষ কিছু না, এই জাতীয় নিয়ে আমার চিন্তা করা উচিত না। তো বিবাহ হলো আমার। বিবাহ হওয়ার পরে বিবাহের 18 দিনের মাথায় আমি কোনো একদিন আমার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলাম, যার পথে তার প্রথম সিমটম আমার ভিতরে দেখা যায়। সেটা হলো আমি যখন হাঁটতে যাচ্ছিলাম, হেঁটে যাচ্ছিলাম। তো এর আগে একটু বর্ণনা করে নিয়ে আসলে, সেটা হলো আমার বাসা থেকে আমার শ্বশুর বাসার দূরত্ব 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে লাগে, আর রিক্সা গেলে 5 মিনিট যথেষ্ট। তো আমি হেঁটে যাচ্ছিলাম। তো যার পথে হঠাৎ পায়ে আমার কাটা যেত একটা জিনিস ফোটে। তো এটা আমি ইগনোর করি যে হয়তো কাটা যেত কোনো জিনিস ফুটছে, তাকে এটা কিছু না, বিষয় কিছু না, চলে গেলাম। সেদিন রাতে স্বাভাবিক হলাম। সকালে আর আমি বেড থেকে উঠতে পারি না, আমার শরীরটা ভার হয়ে গেছে। আমি শরীর প্রতিটা পয়েন্টে বা জায়গাগুলো, বিশেষ করে জয়েন্ট পয়েন্ট যেগুলো, এগুলো প্রচুর পেইন শুরু হয়ে গেল। তো সেই অবস্থায় আমি উঠতে পারলাম না। কোনো রকম আমাকে ধরে উঠানো হলো। আমার ওয়াইফ আমাকে সহযোগিতা করলো উঠাতে। তো এক পর্যায়ে আমার বাবা বললো তুই ডাক্তার দেখাতে। তো আমি আমাদের লোকাল যে ডাক্তারগুলো আগে খালিশপুর এলাকায়, আমি আগে বলিনি, আমি খালিশপুরের বাসিন্দা, এটা খুলনা অবস্থিত। তো এক পর্যায়ে লোকাল ডাক্তারগুলো আমি দেখালাম। তো লোকাল ডাক্তারগুলো দেখানোর পর তারা আমাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এগুলো দিল, বলে এগুলো আপনি খান, খেলে হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন, এটা কোনো বিশেষ কিছু না। তো যখন আমি এগুলা গ্রহণ করা শুরু করলাম, 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু আমার শারীরিক কোনো উন্নতি হলো না আসলে, বরঞ্চ আর অবনতি হতে লাগলো। এখন এরকম অবস্থায় চিন্তা করলাম যে তাহলে লোকাল ডাক্তার না দেখি হয়তো বা ভালো কোনো ডাক্তার আমি দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে ওই একটা বছর ওইরকমই অতিক্রম হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখালাম, ইভেন এমনকি ঢাকায় আসছি। আমি রিসেন্টলি ঢাকায় এসেছি, পূর্বে আমি বিভিন্ন ডাক্তারখানায় এসেছিলাম, বিভিন্ন বড় বড় হাসপাতালগুলোতে গিয়েছি। তো তারাও আমাকে মেডিসিন দিয়ে দিল, প্রেসক্রিপশন করে দিলাম, বললো যে এটা কিছু না, জাস্ট একটা পেইন, এটা আপনি কিছু টেস্ট দিল আমাকে টেস্ট করানোর জন্য। কিছু এক্সরে করলাম, এক্সরে করার পর বললো যে না, স্বাভাবিক কিছু নেই, পায়ে কোনো সমস্যা মনে হয় না নেই আপনার শরীরে, তো আপনি এই মেডিসিনগুলো ক্যারি করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তো এইভাবে আমি মেডিসিন ক্যারি করা শুরু করলাম। তো মেডিসিন যখন ক্যারি করে আসলে তখন অবস্থার আরো পরিবর্তন হতে লাগে, মানে ভালোর দিকে না গিয়ে ওটা খারাপ দিকে আরো যেতে লাগে। তো এক পর্যায়ে চিন্তা করলাম যে মেডিসিনগুলো আমি খাচ্ছি, শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া করতেছে কিনা, এফেক্ট করতেছে কিনা। তো এরকম আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন হওয়া শুরু হয়ে গেল আমার ভিতরে, ভালো লাগে না, কোনো কাজ করতে পারি না। আর শিক্ষকতা অনেক আগে থেকেই করি, প্রায় 10 বছর ধরে শিক্ষকতা করতেছি, ইংরেজি পড়ছি আমি, খালিশপুরে আমার নিজস্ব কোচিং ছিল। তো আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন হয়ে যায়, কোচিং যাওয়া বন্ধ হয়ে যায়, ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, মাথা ঝিম পড়ে, শরীরটা ভার হয়ে যাচ্ছে। এই যে তো বিভিন্ন ঘটনা আমার সাথে করতে শুরু করলো, যে মোটামুটি নিজেকে মনে হচ্ছিল যে আমি কি করবো, কোথায় যাবো, কার কাছে যাবো, কোনো ওয়ে নেই। তো এরকম এক পর্যায়ে কোনো একদিন আমি আমার বন্ধুর দোকানে বসেছিলাম, বন্ধুর নাম হলো শাকিলের দোকান, কম্পিউটারের দোকান, সেখানে বসেছিলাম। এমন মুহূর্তে একটা লোক আসলো, আমরা সেখানে 3 জন বসেছিলাম, আমি, শাকিল এবং সুজন আরেক বন্ধু।
তো এমন মুহূর্তে এক লোক আসলো, যে লোককে আমি কোনো সময় দেখিনি আগে। তো এসে তিনি আমাকে ইন্ডিকেশন করে ডাক দিল, ডেকে বললো আপনি একটু বাইরে আসবেন, আপনার সাথে কিছু কথা আছে। আমার আশ্চর্য লাগলো যে এখানে আমরা 3টা লোক বসে আছি, যে 3জনকে ডাক না দিয়ে কেন উনি আমাকে ডাক দিল। তো আমি আসলাম, তখন উনি বলল যে আপনার কোনো একটা সমস্যা আছে। বললাম যে কি জাতীয় সমস্যা? সে বললো আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে কিন্তু সে আসতে পারতেছে না। আপনার কাছে সেই জিনিসটা আসতে চাচ্ছে, এখনো আসতে চাচ্ছে কিন্তু সে আসতে পারতেছে না। তো আমি চিন্তা করলাম যে সেই কথাটা আমার মনে পড়ে গেল যে হয়তো আমি একসময় জিনের একটা সাধনা করতাম, কিন্তু সাধনা করতে ছেড়ে দিয়েছি। এর ভিতরে একটু কথা বলে নি রাসেল ভাই, যে সাধনা যখন করতাম আমি কিছুদিন করার পরে এই রাতে যখন ঘুমাতাম, তো বিভিন্ন ধরনের আমার গায়ে শব্দ আসতো, চর আসতো, অনেক সময় গালে চর পড়তো, পিঠের উপরে চর পড়তো। তো স্বাভাবিক সকালে গালগুলো ফুলে যেত। তো এটা মা যখন জানতে যেত, আমি বললাম যে হয়তো বা কোনো পিঁপড়া বা কোনো বিষাক্ত কোনো কিছু কামড় দিয়েছে, এই কারণে। এই জিনিসগুলো আমি তাকে বলতাম না, মাকে ইগনোর করে দিতাম। ওয়াইফ জানতে চেত, ওটা আমি ইগনোর করে দিতাম। তো ওয়াইফ আমার একদিন বললো যে না, এটা আপনার কোনো কিছু না, আপনার হয়তো আপনি কোনো কিছু লুকাচ্ছেন এখানে। আমি বললাম যে হ্যাঁ, আমি একটা জিনিস লুকাচ্ছি। তখন ওয়াইফ এই কথা বললাম। তো যাক, আমি রাসেল ভাই সেই জায়গায় চলে যাচ্ছি। তো উনি লোকটা যখন আমাকে ডাক দিয়ে বললো যে আপনার একটা সমস্যা আছে, আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে কিন্তু কোনো হয়তো বা ওই সে খুঁজে পাচ্ছে না, বা আপনি কিছু করতে পারতেছেন না, বিধায় সে আসতে পারতেছে না, হয়তো বা সে আপনাকে একটা ক্ষতি অলরেডি করে দিয়েছে। তো আমি এই জিনিসটা হিসাবটা তখন মিলে গেল যে অলরেডি আমার শারীরিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে। তো আমি আসলে এই ক্ষতিটার ভিতরেই আছে, এটা অনুভব করলাম যে তার কথার সাথে কথাটা মিলে গেল। তো আমি যখন তার পরিচয় জানতে চাই, তখন তিনি তার পরিচয়টা দেন না। উনি বলেন যে আমি আপনাদের বাসায় যাবো। ঠিক আছে, ওয়েলকাম, আপনি আসেন। কবে আসবেন? বলে কালকে আসবো। তো কালকে স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল উনি চলে আসলো। আসার পরে আমার বাসাটাকে পর্যবেক্ষণ করলো এবং আমাকে একটা তাবিজ দিয়ে গেল, বলো এইটা আপনি রাখবেন, তাইলে হয়তোবা এই জাতীয় শক্তি থেকে বা এই জাতীয় যে ক্ষতিটা হচ্ছে, ক্ষতি থেকে হয়তোবা কিছুটা আল্লাহ যদি মাফ করতেও পারে। তো আমি তাবিজটা স্বাভাবিক রাখলাম এবং রাখার সময় উনি বলে দিলেন যে আপনি তরকারিতে কিছু কিছু খাবার খাবেন না, যেমন হলুদ খেতে পারবেন না, পেঁয়াজ খেতে পারবেন না, অতিরিক্ত ঝাল খাবেন না। এই জাতীয় জিনিসগুলো পুরোপুরি নিষিদ্ধ করে দিল আমার জন্য। সেভাবে মানলাম। কিছুদিন মানার পরে আর স্বাভাবিক হলাম না। তো কোনো একদিন তাবিজটার পরে অবস্থা ভালো হচ্ছিল। তাবিজটা যখন আমি ইউজ করতেছিলাম আসলে ভাই, তো ইউজ করার পরে কিছুটা অবস্থা উন্নতি হয়েছিল, তো কোনো এক কারণে তাবিজটা একদিন ঘুমের মাধ্যমে, যখন আমি রাতে ঘুমাই, সকালে উঠে দেখি যে তাবিজটা আমার নেই, হাতে হারিয়ে গেছে কোনো একভাবে। এটা আমি জানি না কিভাবে, আজ পর্যন্ত কারণও খুঁজে পেলাম না। ওয়াইফকে জিজ্ঞেস করলে ওয়াইফ বলে না, আমি বিছানা তো সকালে আসলে গোছগাছ করার সময় অনেক সময় হয়তো পড়ে যেতে পারে। এটা ঠিক আছে, তো এখন উনি আমাকে হারিয়ে যাওয়ার পরে এখন আমার অবস্থা সে আগের মতো খারাপ হতে শুরু করলো, ইভেন আরো ডিটোরিয়েটিং হয়ে গেল, আরো হানিকর হয়ে গেল। এখন এমতো অবস্থায় কোনো উপায় না পেয়ে ফ্রাস্ট্রেশন হয়ে গেলাম আরো, যে কি করবো। এবং বড় বড় ডাক্তার দেখলাম, অনেক টাকা পয়সা নষ্ট করলাম, কিন্তু আমার তো কোনো ওয়ে হলো না, বা আমি কোনো ওয়েকে গেট করতে পারলাম না, যে কি করবো এখন আমি। তো এমন এক সময় সেই দোকানে, যে দোকানে সাইকেলের দোকানে বসেছিলাম, ওই দোকানে যখন বসে আছে, তখন আমার এক বন্ধু সুজন, সে বলছে যে তুমি আমাকে একটু সময় দিতে পারো। বললাম কেন? তোমাকে আমি এক চাচার কাছে নিয়ে যাবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাবো। তো অ্যাজ ইউজুয়াল আমি গেলাম। তো পরের দিন তো যাওয়ার পরে চাচা, একটু বলে দিই, চাচার নাম হলো শহীদুল ইসলাম। উনি খালিশপুর কিচেন জেট মলে শ্রমিক। তো এখানে যখন আমি গেলাম চাচার কাছে, যাওয়ার পরে চাচা আমাকে দেখা মাত্রই বললেন যে আপনি ওই বেডে বসেন, এই বেডে না বসে ওই বেডে বসেন। তখন আমার সুবিধা হবে, মানে আপনি মেসে গিয়েছিলেন, সেই মেসে উনি একটা অন্য বেডে বসতে বললেন। তো আমার একটা অবাক হলো যে কেন চাচা এই বেডে বসতে না বলে ওই বেডে বসতে বললেন। তো আমি বসলাম। বসার পরে আমি সেই বন্ধুকে বললাম, সুজনকে বললাম যে সুজন, তুমি আমার বিষয়ে একটু বলো তাকে। তো সুজন যখন চাচাকে বললো যে দেখেন তো চাচা, আমার এক বন্ধু সেই বিগত এরকম সমস্যাটার কথা বললো। বলার পরে চাচা তখন কি করলো, মানে এটা আমার আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয় আসলে ভাই জিনিসটা, যে চাচা এক গ্লাস পানি নিলেন, পানির অর্ধেক পানি ফেলে দিলেন, অর্ধেক পানি ফেলে দিয়ে হাতে কি জানে একটা সোলার মতো করলেন, পরে ফু দিলেন। ফু দেওয়া মাত্র আমরা যেরকম মোবাইলে কথা বলি আসলে ভাই, উনি ঠিক গ্লাসটা নিয়ে কানের কাছে নিয়ে ঠিক এইভাবে কথা বলতেছেন এবং তার হাতটা নড়তেছে। এবং যখন হাতটা নড়তেছে, তখন আমাদেরকে বলেছিলেন যখন আমি কথা বলবো তখন আমার হাতটা চেপে ধরতে। তো আমরা ওইখানে উপস্থিত 2-3 জন ছিলাম। আমার হাতটা চেপে দেওয়ার পরেও হাতটা প্রচুর পরিমাণ নড়তেছে, কিন্তু আমরা ঠেকা রাখতে পারতেছি না। তো উনি একটাই কথা বললেন যে আপা, এমক নামের স্থানে এমক নামের লোকের কি সমস্যা। এখন কাকে আপা করলেন এই জিনিসটা আমরা আর বুঝতে পারিনি, যে কাকে তিনি আপা করে সমাধান করলেন। তো উনি যেটা জানালেন যে হ্যাঁ, ওর একটু সমস্যা রয়েছে, ও একসময় একটা সাধনা করতে সে ছেড়ে দিয়েছে। তো ওকে স্বপ্নের মাধ্যমে ক্ষতি করা হয়েছে। তো আমি যখন ক্ষতিটা জানতেছিলাম যে চাচা একটু খুলে বলেন ক্ষতিটা কেমন হয়েছে আমার। তো চাচা বললো আপনাকে স্বপ্নের মাধ্যমে চিলের মাংস খাওয়ানো হয়েছে।
তো আমি একটু শুনে অ্যাস্টনিশড হয়ে গেলাম যে চিলের মাংস কিভাবে খাওয়া, স্বপ্নে আবার কিভাবে খায় মানুষকে। একটু অবাক হয়ে গেলাম কিছুটা যে চিলের মাংস। তো যাক, তারপর বিশ্বাস করে নিলাম। তো উনি বললো যে সেই জিনিসটা আপনার শরীর থেকে বের হওয়া না পর্যন্ত আপনি সুস্থ হবেন না, কোনো সময় সুস্থ হবেন না। এই মেডিসিন যাই করেন কোনো কিছু আপনার কাজে লাভ হবে না। জি। তো উনি আমাকে নিয়ে নেওয়ার পরে রুমটা সম্পূর্ণ অন্ধকার করে দিল। অন্ধকার করে আমি যে বেডে বসেছিলাম সেই বেডে আমাকে শোয়া দিল। তো আমি শুয়ে রইলাম এবং শোয়ানোর পরে আমার যে নাভিটা শার্টটা একটু উঠিয়ে দিল, উঠিয়ে নাভিতে দেখলাম কিছু পানি দিল, পানি পড়ে দিল এবং কিছুটা আমি হাতের একটু ইশারা মানে এই পেলাম যে হয়তো বা নাভিতে উনি কোনো কিছু করতেছেন। তো যেখানে নাভিটা বন্ধ, নাভিতে কোনো ছিদ্র নেই, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম, 5-7 মিনিট পরে দেখলাম আলো জ্বালানো হলো। আলো দেখলে উনি আমাকে দেখালেন যে আপনার নাভি থেকে এই যে মাংসগুলো বের হয়েছে, প্রায় সেখানে মানে পচা মাংস, একটা মাংস প্রায় 100 থেকে 150 গ্রাম এরকম একটা মাংস একটা স্তূপ বের হলো ওখান থেকে। তো এটা দেখানো আমাকে দেওয়া হলো, বলে এই জিনিসটা আপনাকে স্বপ্নে খাওয়ানো হয়েছিল, এই কারণে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি যে কোনো মেডিসিন গ্রহণ করলে আপনার কাজ হচ্ছে না। তো যখনটা আমার শরীর থেকে বের হয়ে আসলো আসলে তখন আমি একটা অনুভব করলাম যে আমার শরীর থেকে কি যেন একটা জিনিস বের হয়ে গেছে। এটা আমি অনুভব করলাম তখন যে কি যেন একটা জিনিস আমার শরীর থেকে বের হয়ে গেছে, একটা শরীরটা ফ্রি হয়ে গেছে, আগের মতো নেই। তারপর চাচা আমাকে কিছু নির্দেশনা দিলেন এবং আমাকে বললেন একটা তেল এনে দিতে। তো তেল এনে আমি আনলাম, আনার পর বললো যে এটা আগামীকালকে তেলটা নিয়ে যাবেন। তো আমি চিন্তা করলাম যে তেলটা আমি দিয়ে আসলাম, তেলটা তো সঙ্গে সঙ্গে এর আগে যাদের কাছে গিয়েছিলাম, অনেক হুজুরের কাছে গিয়েছে, যেটা আমি মাঝখানে বলতে ভুলে গেছে, তারা সঙ্গে সঙ্গে পরে ফু দিয়ে দিত তেলটা লাগানোর জন্য। সঙ্গে শরীরে যেখানে যেখানে সমস্যা আছে সেখানে আপনি লাগাবেন। তো চাচা সেদিন রাতে আর তেলটা দিল না আমাকে। তো তেলটা না দিয়াতে আমাকে বললো যে আগামীকালকে আপনি আসেন। তো আমি যখন আগামীকালকে সেই বন্ধু, সুজন বন্ধু, ওকে নিয়ে আমি যখন আবার গেলাম সেখানে, তো তখন আমাকে তেলটা দেওয়া হলো এবং তেলে আমি দেখলাম যে ওইখানে কিছু আয়াত লেখা রয়েছে, সরিষা তেলে কিছু আয়াত লেখা রয়েছে ভিতরে। তো যখন আমি কারণটা জিজ্ঞাসা করলাম যে আমার বন্ধুর কাছে, সে প্রথম আমাকে বলতে চাইলো না, কারণ এই জাতীয় বিশেষ ঘটনা আসলে জিন বা পরীর বশ জাতীয় ঘটনা কেউ কাউকে সাধারণত বলে না আসলে। তো আমি তার কাছে মানে জোর করলাম যে সুজন, তুমি যদি চাচার বিষয়ে কোনো কিছু জেনে থাকো আমার একটু বলো। তো বললো যে উনি একজন আনএডুকেটেড। তো যখন এই কথা বললো আমি একটু অবাক হয়ে গেলাম যে আনএডুকেটেড, তাহলে কি সুন্দর আয়াত লেখা, আয়াতটা আরবিতে লেখা, তো এই আয়াতটা কিভাবে লেখলো? তখন আমার একটা চিন্তা আসলো যে উনি একজন আনএডুকেটেড পারসন, তাহলে আয়াতটা কিভাবে আসলো? তো সে আমাকে বর্ণনা করলো যে এই জিনিসটা যখন হয় তখন রাত্রে ওই পরীরা এসে আয়াতগুলো লিখে দিয়ে যায় এবং চাচা সকালে ফজরের নামাজ পড়ে ওই আয়াতগুলো কেটে কেটে বোতলে ভরে দেয় এবং যার যেটা তাকে দিয়ে দেয় এবং ইউজ করতে বলে। এইভাবে অনেক মানুষ উপকার পেয়েছে, তো আমিও পেয়েছিলাম। তো চাচার ঘটনা যখন জানতে চাই যে এই জিনিসটা উনি কিভাবে করে বা পরীকে কিভাবে আনলো, তো তখন সে আমাকে ছোট্ট একটা ঘটনা বলে। আমি এটা সংক্ষিপ্তভাবে বলতেছি আসলে যে চাচা নিজের গ্রাম হলো বরিশাল গ্রামে চাচা ছোটবেলা থেকে একটু দুষ্টু প্রকৃতির, একটু দুষ্টু স্বভাবের। তো দুষ্টু স্বভাবের হতে উনি প্রায় রাত্রেই, অধিকাংশ রাত্রে ঘুরে ঘুরে বেড়াতেন বা বাসায় রাত্রে লেট করে আসতেন। তো কোনো একদিন উনি দেখতে পারেন যে তার গ্রামে একটা দিঘি ছিল, দিঘিতে উপর থেকে আসমান থেকে কিছু মেয়ে আকৃতি পরী জাতীয়, পরে বর্ণনা পেয়েছে, পরীরা আসমান থেকে নেমে এসে ওই পুকুরে তারা তাদের গায়ে যে ওড়না জাতীয় ছিল ওইটা রেখে, সাদা ওড়না জাতীয় যেটা ছিল ওইটা রেখে তারা পুকুরে ওই দিঘিতে গোসল করা শুরু করলো। তো চাচা এই দৃশ্যটা যখন দেখতে পায় তখন সাহস করে চলে যায় যে একটা পরীর সেই ওড়নাটা হাতে ধরলে অন্যান্য পরীরা যে যার মতো অবস্থান করে তারা চলে যায়, কিন্তু ওই পরীটা পানি থেকে বা জল থেকে উঠতে পারে না পারলে তাকে বলতে যে তুমি এখান থেকে চলে যাও। পরীটা তখন বললো তুমি এখান থেকে চলে যাও, নাহলে আমি তোমাকে মেরে ফেলবো। চাচা বললো যা হবার তাই হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যাবো না, এটা আমি দেবো না। তখন সে বললো যে তুমি কি চাও? পরীটা বললো তুমি কি চাও? তো চাচা বলতেছেন যে আমি চাই আপনি আমার কাছে থাকবেন যে কোনো ভাবে। তো ওই যে কাপড়টা চাচা কি করলো, তার বাসায় নিজের বাসায় মাটির প্রায় 15 থেকে 20 ফিট মাটির নিচে কোনো একটা হাড়ির পাত্রে ওই কাপড়টা ওইখানে লুকিয়ে রাখছেন, যেটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। তো তারপর থেকে আমি কিছুটা স্বাভাবিক সুস্থ হওয়া শুরু করলাম চাচার ওই নির্দেশ পরে। আমি বিভিন্ন জায়গায় আরো গিয়েছিলাম মেডিসিনের জন্য। আর এখন আসলে ভাই যেটা হয়, মোটামুটি আমি সুস্থ, কিন্তু পরিপূর্ণ সুস্থ না। এখন যেটা আমার সাথে ঘটে সেটা হলো, এটা আমার যারা রুমমেট তারা আমাকে বর্ণনা করে যে অনেক সময় আমি হঠাৎ করে রাতে উঠে যাই, অনেক সময় আসনে বসে পড়ে বিভিন্ন ধরনের কি জিনিস যাতে আমি পড়তে শুরু করি।
এইভাবে মোটামুটি এখন আমার দিন কাটাতে এখন মোটামুটি খুব সুস্থ নয়, এখনো অসুস্থ আছে। আর মাঝে মাঝে রাসেল ভাই এই জাতীয় সমস্যা দেখা দেয়, যেটা আমার ওয়াইফও আমাকে মাঝে বর্ণনা করছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এখনো পর্যন্ত সমস্যা শেষ হয়নি সেটা আমরা জানলাম। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আরো একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো, অর্থাৎ একটা ইমেইল আছে আমাদের কাছে, সেই ইমেইলটা আমরা পড়ে শোনাবো। তো এটা আমরা পেয়েছি দেশের বাইরে থেকে, এবং যিনি লিখেছেন তার নাম ফাহিম, এবং তিনি বলেছেন আই হ্যাভ বিন লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস সিন্স দ্য এজ অফ 4। আচ্ছা, এতদিন বাইরে থাকার জন্য আমি বাংলা লিখতে আর পড়তে পারি না আনফর্চুনেটলি, সো প্লিজ ফরগিভ মি ফর টাইপিং বাংলা ইন ইংলিশ। তিনি লিখেছেন যে আমি নিউ ইয়র্ক সিটিতে 1999 থেকে কুইন্সে থাকি। বলতে কোনো শরম নাই যে আমি অনেক ভীতু, দেশে অনেকবার ভিজিট করেছি, আমার ফ্যামিলি ঢাকাতে থাকে, অনেক ডিফারেন্ট ঘটনা শুনেছি। বাট ফর টুডে আই ওয়ান্ট টু শেয়ার দ্য স্টোরি অফ কিংস পার্ক, এবং কিংস পার্কের একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড সেখানকার, এবং আমার কলেজ কুইন্সের জামাইকা নামের একটা এলাকায়। আর আমার জামাইকা থেকে 5 মিনিট পরেই শুরু হয় লং আইল্যান্ড। অনেক বড়, এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত গেলে কারে গেলেও 4-5 ঘন্টা লেগে যায়। জায়গাটা অনেকটা সারাউন্ডেড বাই নেচার, অনেক গাছপালা রয়েছে। এবং তিনি বলছেন যে আমার এক বড় ভাইয়ের কাছে শুনেছি যে এই কিংস পার্কে ব্যাপারে, এবং লং আইল্যান্ড ঢোকার পরে আরো 50 মাইল, অলমোস্ট 90 মিনিটস ড্রাইভের পর জায়গাটা আসে। এটা একটি অ্যাবান্ডন্ড গভর্নমেন্ট ওয়ার্ড, এবং 1885 থেকে 1996 পর্যন্ত জায়গাটা অ্যাক্টিভ ছিল। অ্যান্ড এক পয়েন্টে মোর দেন 9000 মেন্টালি ইল পেশেন্টস এখানে থাকতো, অ্যাসাইলাম টাইপের। তার মানে এখানে মেইন ট্রিটমেন্ট অপশন ছিল শক থেরাপি। অ্যান্ড বুঝতেই পারছেন তার মানে যেটা বলছিলাম আর কি। অ্যান্ড নাও জায়গাটা একটা স্টেট পার্ক হিসেবে রাখা হয়েছে, বাট সন্ধ্যা 6টার পরে ঢোকা রেস্ট্রিক্টেড। কমপ্লেক্সটার ভেতরে অনেকগুলো অ্যাবান্ডন্ড বিল্ডিং, যেখানে না হলেও 100-র বেশি পেশেন্ট মারা গেছে। কমপ্লেক্সের ভিতরে একটি গ্রেভইয়ার্ড আছে, যেখানে সব এক্সপায়ার্ড পেশেন্টের কবর দেওয়া হয়েছে। এবং যে বড় ভাই জায়গাটার কথা বলেছেন আমাকে, তার মতো করে বলছি ঘটনাটা। একদিন সব বন্ধু মিলে আড্ডা মারছিলাম, কলেজের ছুটি শুরু হয়েছিল, বাট আমরা কেউ এখনো বাড়ি যাইনি, এবং ডর্মে বসে বসে অনেক বোরিং লাগছিল। তারপর আমার এক ফ্রেন্ড বললো একই একটা হন্টেড স্পটে যাবো নাকি। জায়গাটার নাম কিংস পার্ক। আমরা 5 জন মিলে ডিসিশন নিলাম, কিংস পার্ক সাইকিয়াট্রিক ওয়ার্ড, এবং আমরা 5 জন মিলে ডিসিশন নিলাম যে চল দেখে আসি, কিছু করার নাই, সময়টা ভালোই কাটবে। আমি এবং আমার ফ্রেন্ড ড্রাইভ করছি, এবং প্যাসেঞ্জার সিটে, ব্যাক সিটে আমরা আরো 3 জন। আমাদের কলেজের লং আইল্যান্ডের বলতে গেলে লাস্টের পরে কিংস পার্কে যেতে বেশি সময় লাগেনি। 45 মিনিট ড্রাইভ করার পরেই এন্ট্রান্স সামনে আসলাম। কোনো নেম লেখা নাই পুরা কমপ্লেক্সে, অনেক বড় অ্যান্ড বড় গাছ দিয়ে বাউন্ডারি দেয়া, এবং লাগছে গাছগুলি পুরা কমপ্লেক্স থেকে বাহির থেকে ছাতার মতো এবং আমব্রেলার মতন লাগে আর কি। জাস্ট একটা সাইন দেওয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, ডু নট এন্টার। আমরা তাও গাড়ি নিয়ে এন্ট্রি করলাম, এবং ঢোকার পরে দেখলাম যে ফার্স্ট মেইন বিল্ডিং এ একটি ক্যাসেলের মতো জ্বলছে সন্ধ্যার আলোতে, এবং সবগুলো জানালা ভাঙা, অনেক পুরনো। এবং এরপরে কমপ্লেক্সের রোডে উপরে ড্রাইভ করা শুরু করলাম। বিল্ডিং এভরি সিঙ্গেল ওয়ান অ্যাবান্ডন্ড, কিন্তু কিছু বিল্ডিং গুলো অনেকটা ভেঙেও গেছে। এবং তারপরে আমরা ডিসিশন নিলাম যে একটু নেমে দেখি। নামার পরে মেইন বিল্ডিং এর ফেঞ্চটাতে ওভারটেক করে আমরা বিল্ডিং এ ঢুকলাম, এবং 100টা রুমের সবগুলি বেডের লোহার শিকল দেওয়া ছিল, এবং আগে পেশেন্ট ওখানে বাধা থাকতো, এবং সামারের দিন ছিল। বাট জায়গাটা এত ঠান্ডা, 5 মিনিট পরেই বের হয়ে গিয়েছি। ব্যাক করার পর গাড়ি ঢুকলাম, অ্যান্ড ডিসিশন নেওয়া হলো যে অনেক হয়েছে, এখন চল যাই। মেইন বিল্ডিং এর পাশেই এন্ট্রান্সটা ছিল, বাট আমরা যখন আগের জায়গাতে গেলাম ওইখানে কোনো এক্সিট বা এন্ট্রান্স কিছুই নেই। সবাই একটু ঘাবড়ে গেলাম, বাট তাও গাড়ি দিয়ে কোনো এক্সিট পাচ্ছিলাম না। বাট প্রায় 90 মিনিটস পরে হঠাৎ করে পুলিশের একটা কার সাইরেন শুনলাম, এবং পিছে থেকে দেখতে পেলাম, যখন খুঁজে পাচ্ছিলাম না, কোনো বেরোতে পারছিলাম না, তখন ঠিক সেই মুহূর্তে একটি পুলিশের কার আমাদেরকে পুল ওভার করতে সিগন্যাল দিচ্ছে। ভেতরে একটু রিলিফ পেলাম, যে যাই হোক পুলিশ অফিসারকে কিছু জিজ্ঞেস করে নিশ্চয়ই বোঝা যাবে। পুল ওভার করার পরে দেখলাম কারটা অনেক পুরনো, এবং একদম
পুরনো পুলিশ কার, আমি এটা কোনোদিন এর আগে দেখিনি। একটি অফিসার বের হলো এবং মিরর দিয়ে দেখলাম তার গাড়িতে আর কেউ নেই। ইউজুয়ালি একটি পুলিশ কারে অল টাইম দুইজন অফিসার থাকে। সন্ধ্যার সময় অফিসার সানগ্লাস পরা ছিল এবং আমার উইন্ডোতে এসে 3টি বাড়ি দিয়েছিল এবং আঙুল দিয়ে সে বাড়িটা দিয়েছিল এবং আমি উইন্ডো নামালাম, বললো যে ইউ গাইজ শুডন্ট হ্যাভ কাম হিয়ার, দিস ইজ রেস্ট্রিক্টেড এরিয়া। এবং তারপর আমি বললাম যে সরি স্যার, আমরা এখানে এসেছিলাম বাই মিস্টেক অ্যান্ড উই ওয়ার লস্ট। এবং নর্মালি পুলিশ কার পুল ওভার করলে বিফোর ডুইং অর সেইং এনিথিং লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন চাবে, কিন্তু অফিসার সমস্ত কিছুই চান নাই। আমার কথা বলার পরে অফিসার সানগ্লাসগুলি খুলল এবং খোলার পরে আমরা যে দেখলাম তা আমরা কোনোদিন ভুলবো না। অফিসারের কোনো চোখ ছিল না, জাস্ট দুইটা ব্ল্যাক হোলস তার ফেসের মধ্যে। এটা দেখার পরে আমরা সবাই শকড এবং এবং আমরা সবাই শকড হয়ে গেছিলাম এবং কিছু বের হচ্ছিল না মুখ দিয়ে, আমাদের মুভ করতেও পারছি। অফিসার সিম্পলি একটা স্মাইল দিয়ে বললো ফলো মি এবং আইল শো ইউ গাইস আউট। দেন সে তার কার্ডটা নিয়ে ঢুকলো, আমাদের সাথে গেল এবং 2 সেকেন্ড তাকে ফলো করার পরে আমরা মেইন বিল্ডিং এর সামনে আবারও আসলাম এবং একটি এক্সিট সেখানেই ছিল। পুলিশ থেকে কার্ডটা আগে বের হয়ে গেল এবং আমরা 1 সেকেন্ড পরেই বের হলাম কমপ্লেক্স থেকে। বের হওয়ার পর দেখলাম কোনো পুলিশের গাড়ি বা কার কিচ্ছু নেই, কমপ্লেক্সের বাইরে সোজা রাস্তা, কোনো টার্ন নেই এবং কারটা কোথায় গেল আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি। সারা রাস্তা আমরা সবকিছুই একটি সায়েন্টিফিক রিজন দিতে চেষ্টা করলাম, একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম। মেবি পুলিশ ভালো ছিল এর জন্য লাইসেন্স চেক করে নাই, মেবি সন্ধ্যার পরে ডার্ক হয়ে গিয়েছিল যার জন্য তাকে দেখতে আমরা ভুল করছি, যেরকম ব্ল্যাক হোলস মনে হচ্ছে ফেসের মধ্যে। বাট আমরা গাড়ির হেডলাইটের আলোতে সবাই দেখেছি যে অফিসারের কোনো চোখ ছিল না। আর মেইন বিল্ডিং এর সামনে 15 বার আমরা রাউন্ড দিয়েছি, বাট কোনো ধরনের কোনো এক্সিট আমরা পাইনি খুঁজে, কোনো কিছুই বোঝা যায় নাই। এরপর আমরা কখনো আর ওইদিকে যাইনি এবং এটাই ছিল ঘটনা শোনার পরে আমি এবং আমার ফ্রেন্ড ডিসিশন নিয়েছিলাম যে একবার হলেও সেখানে যেতে হবে। বাট আমরা 2 বার গেছি এবং সেই 2টা ট্রিপ গুলো আমাদের লাইফে অনেক মেমোরেবল এবং অনেক স্কেরি 2টা মোমেন্টস হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে এই প্রথম স্টোরিটা ভালো লাগবে। যদি আপনি চান তাহলে তারপরে তিনি লিখেছেন যে নেক্সট উইকে তিনি আরো একটা পাঠাতে পারেন, ডেফিনেটলি আপনি পাঠাতে পারেন, আপনার ঘটনা অপেক্ষায় থাকলাম। অ্যান্ড এটা ছিল স্টোরি, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা সবকিছুই পড়বো, তবে তার আগে ছোট্ট বিজ্ঞাপন বিরতি দিতে হবে। আমাদের কাছে প্রচুর SMS রয়েছে, আমাদের কাছে প্রচুর আপনাদের ফেসবুক মেসেজ রয়েছে, সবকিছুই পড়বো আমরা। বাট তার আগে আমাদের একটা ব্রেকে যেতে হবে, ব্রেকের পর আবার ফিরে আসছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, চলছে ভূত FM। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে SMS করেছেন আসমিনা ওয়াবদা খুলনা থেকে এবং আমাদেরকে লিখেছেন সুস্মিতা বণিক এবং তিনি আমাদের সাথে শুনছেন, ভালো ভয় লাগছে তার কাছে। আলিফ আমাদেরকে লিখেছেন যে গল্পটা ভালো এবং আমাদেরকে রাজু লিখেছেন যে খুব ভালো লাগছে। শুভ রাজশাহী থেকে লিখেছেন লাইট অফ করে তিনি শুনছেন এবং তিনি আগরবাতি জ্বালিয়েছেন আজকে শোনার জন্য। জ্যাকলিন আমাদের নাটোর টিভি থেকে SMS করেছেন। তুষার চট্টগ্রাম থেকে SMS করেছেন। মনিরুল আমাদের নাটোর থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন। তন্ময় খুলনা থেকে, তুহিন আমাদের SMS করেছেন, তুহিন হোসেন এবং তুহিন হোসেন বাবু। এছাড়া আমাদের ইমরান SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলছেন যে ভয়ঙ্কর ঘটনা ছাড়া ভূত FM জমে নাকি, ভয়ঙ্কর ঘটনা প্লে করুন। আমার কাছে অনেকগুলো ঘটনা রয়েছে, দেখি কোনটা আপনাকে ভয় দেখাতে পারে বা ভয় ধরাতে পারে। আহাদ ময়মনসিংহ থেকে লিখেছেন যে ইলেকট্রিসিটি নাই, খুব ভয় করছে। সিদ্দিক আমাদের SMS করেছেন জুরাইন থেকে। সাকিব আমাদের SMS করেছেন SH আবরার হবিগঞ্জ থেকে। সাকিবের অবশ্য কোনো ভয় লাগছে না এবং আবরারের ইমেলটা খুব ভালো লেগেছে। আদিত্য আমাদের SMS করেছেন ফার্স্ট যে স্টোরিটা তার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। অনেক কাকুন মিনা বাজার থেকে আমাদের মিনাবাজার খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন সুপ্ত ময়মনসিংহ থেকে। এছাড়াও আমাদেরকে লিখেছেন নাইল, সেকেন্ড স্টোরিটা অসাম লেগেছে তার কাছে। সাইফ আমাদের SMS করেছেন আমাদের সিলেট থেকে মিরান। এছাড়া আমাদের খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন এবং তিনি লিখেছেন উই লাভ ভূত FM, অলওয়েজ তারা এনজয় করেন সেটা। খায়রুল আমাদের SMS করেছেন ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে এবং আমাদেরকে SMS করেছেন শাকিল রাজশাহী থেকে। আদনান সিলেট থেকে আমাদের SMS করেছেন। অমিত তালুকদার আমাদের এখানে SMS করেছেন। বাপ্পি নড়াইল থেকে আমাদের SMS করেছেন। হানিফ রব্বানি সিলেট থেকে SMS করেছেন। আরো অনেকে আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতেছেন নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আমাদের হাতে সময় কম, ফেসবুকের পোস্টগুলো পড়বো, তবে তার আগে আমাদের সেকেন্ড যে গেস্ট তার ঘটনা শুনবো আমরা। কি নাম আপনার সেটা একটু বলুন প্লিজ। হ্যাঁ লিসেনার্স, আমি শিহাব ফ্রম মিরপুর রোড এরিয়া। ওকে, চলে যায় আপনার ঘটনা। ঘটনাটা বেসিক্যালি ঘটে আমার বাসায় আর এবং বাইরের দুটো মিলিয়ে। বেসিক্যালি আমার সারাদিনে যে সময়টুক থাকে ফ্রি টাইমটুক, সেই ফ্রি টাইমে আমি পেন্টিং করে থাকি।
তো এই ঘটনা মেন যেটা হচ্ছে এই পেন থেকে শুরু হয়। একদিন রাতের ঘটনা, আমি যখন এই ঘটনা আমি একটু বলবো যে খুব ইন্টারেস্টিং, এবং এই ঘটনা নিয়ে আপনি যদি দেখতে চান যে কি ঘটনাটি বলছে তাহলে চলে যান আমাদের ফেসবুক পেজে www.facebook.com/footfm.russell। এই পেজে গিয়ে আপনি ভিডিওটা নিয়ে দেখতে পারবেন। আমরা চলে যাই আমার ঘটনায়। আপনি একজন পেইন্টার এবং আপনি রেগুলার পেইন্ট করেন, এবং পেইন্ট নিয়েই এই ঘটনাটা। জি জি, সেটা এক রাতের ঘটনা। আমি প্রতিদিন রাতে খুব রাত পর্যন্ত জেগে থাকি এবং দেখা যায় যে বেসিক্যালি মাঝে মধ্যে ভোরও হয়ে যায় আমার রাতে। তো রাতে বেশিরভাগ টাইমটা আমি পেইন্টের মধ্যেই কাটাই। একদিন রাতে আমি আমার স্কেচ বোর্ডে হোয়াইট পেপার সেট করি, দেন ব্রাশগুলো ভিজাই এবং মেক করতে থাকি যে পেইন্ট করার জন্য। তো ওই দিনের আসলে ব্যাপারটা হয় যে আমি যখন পেপারটা সেট করি হোয়াইট বোর্ডে, তারপর আমি ব্রাশটা ধোয়ার কিছুক্ষণ আগে ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল যে না, আজকে হয়তো পেইন্টটা করতে পারবো না, ঘুম চলে আসতে পারে, তো আজকে থাক, বেটার অফ দ্যাট আমি আজকে ঘুমিয়ে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি ওটা ওইভাবে রেখে বোর্ডে হোয়াইট পেপারটা রেখে আমি শুয়ে পড়ি। তো প্রতিদিন যেভাবে শুয়ে থাকি নর্মালি সেভাবে আমি শুয়ে পড়ি। হঠাৎ করে রাতে আমার ঘুম ভেঙে যায় 2টা থেকে 2:30টার দিকে। তো তখন আমি ফিল করতে পারি যে ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি না থাকার কারণে তখন আমি উঠে আমার রুমে আমাদের বাসায় যে সেফ সার্কিট ব্রেকার আছে সেখানে যাই, যে চেক করে দেখি যে সার্কিট ব্রেকারটা পড়ে গেছে, সেটা আপ করে দেওয়াতে আবার ইলেকট্রিসিটিটা রিটার্ন আসে। তারপর আমি হালকা ওয়াশ হয়ে রুমে ফিরে আসি। তো আমার কাছে একটা টর্চ ছিল যেটা আমি সবসময় ইউজ করি, সেই টর্চটা দিয়ে দরকার পড়ে না লাইট জ্বালানো, সেই টর্চের সাহায্যে আমি আবার রুমে চলে আসি। রুমে এসে যখন বেডে যেতে নিই তখন আমার কিছুটা হলো খেয়াল হয় যে টর্চের আলোতে আমি দেখলাম যে আমার স্কেচে যেটা ছিল সেখানে একটা পেইন্ট আছে। তো আমি ফার্স্টে এটা মানে করিনি। তো পরে মনে হলো যে না, একটু দেখি, উঠে দেখি, দেখার প্রয়োজন বোধ করলাম। সামনে যেয়ে দেখি যে হ্যাঁ, একটা পেইন্ট সেখানে আছে। তো এটা দেখে আমি আসলে রুমটা লক করে লাইটটা ওপেন করি, যে আমি তো রাতে হোয়াইট পেপার রেখে ঘুমাইছিলাম, এখানে পেইন্ট আসলো কিভাবে। তো আমার পর মুহূর্তে মনে হয় হয়তো আমি পেইন্টটা করেই ঘুমাইছিলাম, আমার মনে আসতেছে না। বাট একটা জিনিস দেখে অবাক হয়ে, যেটা থেকে আমি শিওর হয়ে যায়, আমার প্রত্যেকটা পেইন্টে আমার সাইন থাকে, যেখানে আমি SR দিয়ে সাইনটা করে রাখি। তো সাইনটা ওইখানে ছিল না, আর যে কারণে আমি আসলে বেশি শিওর হতে পারি পেইন্টটা আমার না। তখন আমার রুমে পেইন্ট কার বা কিভাবে। তো যেখানে দেখা যায় যে আমার রুমে আমি যে পেইন্টগুলো করে আসলে আমি আপনাকে আগে বলছি যে আমার পেইন্টগুলো আমি দেয়ালে রেখে দিই এবং গ্যালারি স্টাইলে সেগুলো ডিসক্রাইব করা থাকে। তো ওইখানে আমি দেখি যে না, এটা আসলে পেইন্টটা ঠিক আছে, বাট এই পেইন্টটা আমার না। তো তখন আমি পেইন্টটা বোর্ড থেকে খুলে আমার হাতে নেই পেইন্টটা নিয়ে একটু যে দেখি যে না, পেইন্টটা শুকায় গেছে, তার মানে এটা অনেকক্ষণ আগে পেইন্টটা শেষ হয়েছে। আর ব্রাশগুলো ওই দিন ভিজা পাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি ব্রাশগুলো ওয়াটারপ্রুফ থেকে নেওয়ার পরে আবার জায়গার মতো রেখে দিই, আমি ওটা ভিজাইনি, তো আমি ভিজা পাই। আর ওয়েস্ট টিস্যু, ওয়েস্ট পেপার, পানি, ওয়েস্ট ওয়াটার এগুলো যখন যেখানে আমি রাখি সেই জিনিসটা ফ্লোরে পড়ে গেছিল, এবং ফ্লোরে ছিল যে ওয়েস্ট জিনিসগুলো পড়েছিল ফ্লোরে ছড়াই ছিটা, যেগুলো আমার পায়ে লাগে। তো সবকিছু মিলে মানে বুঝতে পারছিলাম যে না, আমার মাধ্যমে হয়নি, হ্যাঁ, ইটস নট নর্মাল। তো তখন পর্যন্ত আমার আসলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি জিনিসটা আমার থিংটা আসে নাই মাথায়। আমি নর্মালি আসলে থিঙ্ক করেছি, আমার মাত্র ঘুম থেকে উঠেছি, এখন একটা নর্মাল করে একটা থিঙ্ক চলে আসতেছিল না। তো তখন আমি যেটা করি যে পেনটা হাতে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেখি, পেনটা করি। তো পেনটার সামনের মানে ফ্রন্টে যেটা পেনটা ছিল, যেটা হচ্ছে যে একটা ফুল ব্ল্যাক শ্যাডো, একটা ব্যাকগ্রাউন্ড, আর একটা মেয়ের অবয়ব ছিল এখানে খুব হালকাভাবে আঁকা। মেয়েটা সাদা শাড়ি পরা ছিল, বাতাসের ফ্লো ছিল, যার কারণে শাড়ির আঁচলটা উঠতেছিল, চুলগুলো উঠতেছিল। আর সবচেয়ে নোটিস করার মতো যে ব্যাপারটা হচ্ছে যে মেয়েটার ডান হাতটা বের করা ছিল এবং হাতের ইশারায় বোঝানো হচ্ছিল যে আমাকে ডাকা হচ্ছে, এরকম কিছু। আমাকে না, যে এখানে যেই থাকুক তাকে ডাকা হচ্ছে। তো আসলে নর্মাল চোখে এটা এড়িয়ে যাওয়ার কথা ছিল, বাট আমি যেহেতু নিজে পেইন্ট করি সেই জন্য আমি এই জিনিসটা ধরতে পারি। তো আমি দেখি পেনটা, তো হঠাৎ করে পেনটা রেখে দিব এরকম টেন্ডেন্সি যখন আমার মধ্যে ছিল, তখন বাতাস আমার ডান হাতে ধরা ছিল, এটা উল্টে দেওয়ার কারণে আমি ব্যাক সাইডটা দেখতে পাই। ব্যাক সাইডে আমরা জানি যে ভাই, আমরা যদি কখনো পেইন্ট করি, পেন্টের পিছনে একটা জলছাপের মতো থাকে, পেন্টের ফুটে উঠে, বাট ওই পেন্ট ছাড়া অন্য কোনো পেন্টে জলছাপ ফুটে উঠবে ইটস ইম্পসিবল, ইটস নট নর্মাল। তো আমি আঁকিয়েছি তারই ছাপ, হ্যাঁ, তারই একটা ছাপ মিরর ভিউতে পড়ে। তো দেন আমি দেখি, তো এখানে ওই ছবিরই আরেকটা নতুন ক্রিয়েশন, যেটা হচ্ছে গিয়ে যে নর্মাল। তো আর এখানে নতুন আরেকটি মানে ক্যারেক্টার দেখানো হয়েছে, যেটা হচ্ছে একটা ছেলে সাদা পাজামা পাঞ্জাবি পরা। তো সিকোয়েন্সটা এরকম ছিল যে অন্ধকার আগের পেইন্টে যতটুকু ছিল ফ্রন্ট পেইন্টে, তার থেকে অনেক অধিক ঘনতর হয়ে গেছে এবং ঘোর হয়ে গেছে। তো এইটা দেখার পর আসলে তখন আমার মধ্যে একটু ভয় ঢুকে যে ইটস ইম্পসিবল একটা মানুষের পক্ষে কোনোদিন। তো যতটুকু দেখে মনে হচ্ছিল এটা কম্পিউটার থেকে প্রিন্ট করা। তো আমি দেন প্রিন্টার রেখে আমি আমার একটা সিনিয়রকে ফোন দিই, ওই রাতেই ফোন দিয়ে বলি যে ভাই এরকম ব্যাপার, আমি কি করতে পারি। তো সে আমাকে বলতেছে যে তোর বাসায় পিসি আছে? হ্যাঁ ভাই, পিসি আছে। তো তোর বাসায় কি প্রিন্টার আছে? তো বলছে যে হ্যাঁ ভাই, প্রিন্টারও আছে। তো তুই একটা কাজ কর, তুই নেটে যে সূরা ইখলাসটা ডাউনলোড কর এবং করে সেটা একটা প্রিন্ট কপি নিয়ে প্রিন্টটা এমন একটা জায়গায় রাখ যেখানে লক করতে পারবি। তো প্রিন্ট এখানে রেখে তার উপরে একটা খাতা বা মোটা কিছু রাখ, তার উপরে সূরা ইখলাসটা রেখে একটা ওয়েট দিয়ে এটা রাখ যাতে উড়ে না যায়, দেন তুই দরজাটা লক করে দে। আচ্ছা, আমি সেটা করলাম। বলছি এবার তুই শুয়ে পড়, এটা পরে আমরা ডিসকাস করে নিব। আচ্ছা ঠিক আছে।
গেছে, শুয়ে পড়ছি। সেই রাতে আমার সাথে আর কিছু হয়নি। তো পরদিন আমার একটা ফ্রেন্ড রাকিব, তো রাকিব আমাকে বলতেছে যে সকালবেলায় যে নারায়ণগঞ্জ যাওয়া লাগবে, একটু কাজ আছে, তুই যেতে পারবি? ওর ফোনে ঘুমটা ভাঙে, তো আমি উঠে রেডি হয়ে ওর সাথে যাই নারায়ণগঞ্জ। সারাদিন অনেক কাজ টাজ করার পর বিকালবেলা আমাকে বলে সিটিতে আসলে ভিলেজ সাইডটা একটু দেখে গেলে ভালো হয়। তো দেন আমি ওর সাথে গেলাম। আচ্ছা ঠিক আছে, ভিলেজ সাইডটা একটু দেখে আসি। ও বলতেছে যে হ্যাঁ, আমরা ঘুরে গেলাম। রিটার্ন যখন করতেছি তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আজানও দিয়ে দিছে। তো গ্রামের সাইডের রাস্তা যে দেখা যাচ্ছে যে সন্ধ্যা আজান দেওয়ার পরপরই আস্তে আস্তে অন্ধকারটা বেশি হইতে থাকে। তো অন্ধকার হয়েছে। তো আমরা যে রাস্তা দিয়ে আসতেছিলাম সেটা ছিল মাটির রাস্তা এবং উঁচু নিচু ছিল খুব, মানুষের পায়ের ছাপে বর্ষা যেরকম গর্ত হয়ে থাকে সেটার কারণে, উঁচু নিচু হয়ে থাকার কারণে আমি আমার একটা ফোন দিয়ে ব্লুটুথ হেডসেট দিয়ে কথা বলতেছিলাম এবং আমার স্মার্টফোনটা ট্যাপ করতে দেখাচ্ছিলাম। মাঝে মধ্যে টর্চ অন করে দেখতেছিলাম এবং দেখে হাঁটতেছিলাম। একটা পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমি একটু নির্জন সাইডে চলে গেছি। নির্জন সাইডে চলে গেছি কিরকম, যে আমি একটু ঢালু জায়গা দিয়ে নেমে গেছি এরকম একটা ফিল হয় আমার মধ্যে। আমি ভিতরের দিকে চলে গেছি। তো তখন আমি যখন খেয়াল করি তখন আমার মনে হচ্ছে যে আমি আসলে ওয়েতে নাই, আমি মোটামুটি একটু জঙ্গল টাইপ এরিয়াতে চলে আসছি আর আমার চারপাশে জঙ্গল ঘেরা এরকম। তো আমার রিসেন্ট যে কলটা ছিল সেই কলটা আমি কেটে দিই আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল এখানে তাদেরকে কল যাওয়ার জন্য ট্রাই করি। বাট আমি দেখি যে আমার ফোনটা হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে যাওয়ার ফলে আমি কি করবো, এখন একটাই ওয়ে আছে, যেটা হচ্ছে ব্যাকআপটা খুলে ব্যাটারিটা খুলে আবার ইনস্টল করলে আমি আবার ফোনটা অন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যখন এটা করবো তখন হঠাৎ করে একটা বাতাসের ইয়া পাই আমি, প্রচন্ড বাতাস। বাট যেটা সবচেয়ে অবাক করে আমাকে, যে আমার থেকে 10 থেকে 15 হাত দূরে বাতাসটা অনেক বেশি জোরে ফ্লো হচ্ছে, বাট আমার গায়ে মোটামুটি লাগতেছে এরকম একটা ব্যাপার, নর্মালি একটা। আর আমি তখন এটা দেখার পর তখন তাকায় থাকি ওদিকে, ফোনটা অফ করছি, আবার অন করবো, ব্যাটারি ইনস্টল করছি। তো তখন দেখতে পেয়েছি জঙ্গলের সাইড থেকে একটা মেয়ের অবয়ব বের হয়ে আসতেছে, সাদা শাড়ি পরা। তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা হঠাৎ করে এরকম সিচুয়েশন, এরকম একটা ব্যাপার দেখে আমি একটু অ্যাসমেন্ট হয়ে যাই, যে স্টোন হয়ে যাই। তো দেখি যে মেয়েটা আস্তে আস্তে বের হলো, বাতাসে চুলগুলো উঠতেছে, সারা চুলগুলো উঠতেছে এবং ঠিক তার ডান হাত দিয়ে আমাকে ইশারা করতেছে যাওয়ার জন্য। তো তখন আমি আসলে এমনভাবে হ্যাং হয়ে গেছি যে আমার আসলে কোনো কিছু নিজে থেকে করার মতো ক্ষমতা নাই। সে অবস্থায় যখন আমার মোবাইলটি হয়, তো তার থেকে কিছুক্ষণ পর, এইভাবে কথা ছিলাম জানি না, তার থেকে কিছুক্ষণ পর আরেকটা বাতাস আছে, এইবার বাতাসটা আমার গায়েও লাগতেছিল এবং বাতাসটা প্রচন্ড ফ্লো হচ্ছিল, বেগ ছিল প্রচুর, মেয়েটাও যাচ্ছিল। তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ও যখন হাঁটতে আমাকে ডাকতেছিল তখন আমি রেসপন্স না করে এবার ডান হাতটা কাঁধের সাইডে নিয়ে যায় এবং আমাকে নতুন ভাবে ইশারা করে যাওয়ার জন্য। তো দেন ঠিক এরকম একটা মুহূর্ত চলাকালে আমার ফোনটা বেজে উঠে দেখি যে আমার ফ্রেন্ডে আমাকে ফোন করছে। তো রিসিভ করার মতো কোনো ইয়া পাচ্ছিলাম না, শক্তি হারায় ফেলতেছিলাম, সবকিছু এরকম অন্যরকম লাগতেছিল। তখন এরকম কষ্ট করার ফলে রিসিভ করি এবং আমার ব্লুটুথ হেডসেটটা আমার কানেই ছিল। তো ওইখান থেকে আমি শব্দটা শুনতে পাচ্ছি, হ্যালো হ্যালো। আমি খেয়াল করি না যে যখন আমার ফুল অ্যাটেনশনটা আমার ফোনের দিকে চলে গেছে, তারই কোনো একটা সিচুয়েশনে আবার বাতাসের মাধ্যমে যাতে মেয়েটা ঠিক যেদিক দিয়ে বের হয়েছিল সেদিক দিয়ে সামনে আরো 10 থেকে 15 হাত দূরে আবার ওই ড্যান্স সেটটি আস্তে আস্তে মিলে গেছে। আমি আমার হাতে ফোন বাজতেছে, আমি এই দৃশ্যটা দেখতেছি এবং আমি খুব কষ্ট করে রিসিভ করি, বাট আমার কথা বলার মতো সামর্থ্য থাকে না। তো আমি শুনতে পাই যে আমি ব্লুটুথ দিয়েও হ্যালো হ্যালো কথাটা শুনতে পাচ্ছি আমার ফ্রেন্ডের, বাট আমার জেনারেল যেটাতে আমার কিছু আমি নর্মালি আর শুনতেছি, তো সেটা দিয়ে আমি শুনতে পাচ্ছি যে হ্যালো হ্যালো। তো তখন আমি বুঝতে পারি যে ও আমার আশেপাশে কোথাও আছে। তো আমি যেহেতু কথা বলতে পারতেছি না, ওকে ডিরেকশন বলতে দূরের কথা, আমি জাস্ট হ্যালোটা বলতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি একটা ট্রিক ইউজ করি যে সেখানে প্রচন্ড শুকনো পাতা, তারপর অন্য কিছু ছিল যেটা হাঁটলে শব্দ হবে। তো আমি একটু ট্রিক করে দাঁড়ানো অবস্থা থেকে ঠাস করে বসে পড়ি, যার কোনো শব্দ হয়। এই শব্দটা পড়ার ফলে ওরা বুঝতে পারে যে আমি কোথায় আছি। তো ওরা হুড়মুড় করে চলে আসার পর আমার কাছে এসে আমাকে পায় ওইভাবে। সেন্সলেস ছিলাম না, বাট কিছু বুঝায় বলবো বা কিছু বলতে পারবো সেরকম শক্তি ছিল। তো ওরা আমাকে নিয়ে যাবো, আমার ফোন দুটো পড়ে গেছিল হাত থেকে, সবকিছু নিয়ে ওরা আমাকে নিয়ে সিটিতে চলে আসে। দেন আমার অবস্থাটি অন্যরকম ছিল, যদি ওরা ধরতে পারেনি তাও ওরা বলছে ঢাকা সিটিতে আমরা তাদের রিটার্ন করি। তো আমরা বাসায় চলে আসি। রোডে গাড়িতে থাকা অবস্থায় একটু এনজয় করার ফলে আমি ব্যাপার থেকে একটু দূরে চলে গেছিলাম, মাথায় অতটা ছিল না। তো দেন বাসায় আসার পর আমি যখন ফ্রেশ হয়ে ড্রেস আপটা আনচেস্ট করে আমি যখন বিছানায় বসে তখন দেখতে হঠাৎ করে ব্যাপারটা আমার মনে পড়ে যে আমার পাঞ্জাবিতে মাটি লেগে আছে সেটা থেকে। আর একটা ব্যাপার বলতে ভুলে গেছি যে আমি ওই দিন সাদা পাঞ্জাবি পায়জামা পরা ছিলাম এবং আমার গায়ে একটা কোটি ছিল ব্ল্যাক কোটি। আপনার এই কথাই ওয়েট করছিলাম যে আপনার পেইন্টিং এর দৃশ্যের সাথে আপনার সেদিনের সিচুয়েশন আনফরচুনেটলি সেই ড্রেস আপটা মিলে যায়। আর সেখানে আমি একটা জিনিস না করবো যে আমি ঢাকা সিটি থেকে যখন যাই তখন আমার একটা ব্ল্যাক কোটি ছিল যেটা আমি এখনো পরে আছি, বাট আমি যখন ওইখান দিয়ে ঢুকি বা ওই সিচুয়েশনে ছিলাম তখন আমার গায়ে কোটিটা ছিল না। তো সেই জিনিসটা মনে করার মাত্র আমার ফ্রেন্ডকে ফোন করি যে আমার গায়ে তো ব্ল্যাক কোটি ছিল যেটা তোরা দেখেছিস, তো সেই কোটিটা তো বলছে যে রাস্তা তো তোর সাথে কথা বলার মতো কোনো অবস্থা ছিল না, তো সেক্ষেত্রে আমরা কিছু বলতেও পারিনি। তো কোটিটা ছিল যেখানে এমন জায়গায় ছিল যেখান থেকে তুই এখান থেকে নেমে গেছিলি জঙ্গলের দিকে, তো কোটিটা ছিঁড়াও ছিল না, নর্মালি খোলা ছিল এবং হাত দিয়ে উপর থেকে ফেলে দিলে যেভাবে পড়বে ঠিক সেভাবে পড়া ছিল। তো কোটিটা কেন খুলে গেছিলি ভিতরে?
তো আমি আর কিছু বলি নাই যে আমার আসলে না, আমি তো খুলে দেয়নি, এরকম কিছু মনে করতেছে না, অবশ্যই খুলতে আছে। তো আমি ফোনটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমি আসলে তখন আমার সবকিছু মনে করেন ড্রয়ারটা ওপেন করি। তো ড্রয়ারটা ওপেন করার পর আমি দেখি যে আমার পেইন্টটা আছে, যে খাতাটা রাখছিলাম সেটাও আছে, ওয়েট অ্যান্ড যে সুরাইট যে প্রিন্ট কপিটা, সেই দুটো নাই। তো সাথে সাথে একটু ভয় পাই। ভয় পাওয়ার পর আমি চিন্তা করি যে আমাদের পার্শ্ববর্তী একজনের সাথে আমি ওটা ডিসকাস করবো যে এরকম এগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন। তো সেই রাতে আমি যাই তার কাছে, পেইন্টটা নিয়ে যাই সাথে, নিয়ে যে বলি যে এরকম ব্যাপার, এসে তো তুমি পেইন্টটা আমার হাতে দাও। তো দেওয়ার পরে সে পেইন্টটা নিয়ে একটা বল, গামলা বলি আমরা যেটাকে, সেটার মধ্যে পানিতে পেইন্টটা চুবায়। চুবানোর পর সে পানিতে কিছু আয়াত করে ফু দেয়, অ্যান্ড কিছু গুঁড়া জিনিস, আমি বলতে পারি না সেগুলো কি, সেগুলো পেইন্ট পানির মধ্যে দেওয়ার ফলে কিছুক্ষণ পর আমার চোখের সামনে আস্তে আস্তে কাগজটা সাদা হয়ে যায়। বাট আনফর্চুনেটলি সেখানে কোনো কালো কালির পানি বা কোনো সাদা কিছু ছিল না, পানিটা পুরো ফ্রেশ ছিল। তো এই ব্যাপারটা দেখে আমি সম্পূর্ণ তাকে জিজ্ঞেস করি যে আসলে কি ব্যাপার, যদি কালি দিয়ে আঁকা থাকে তাহলে এই পানিটা তো কালো হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে পানিটা ফ্রেশ থাকে কিভাবে এবং কাগজটা সাদা হয়ে যায় কিভাবে? তো বলতেছে তুমি যেরকম ধারণা করতেছো তোমার কালি থেকে এই প্রিন্টটা আঁকা হয়েছে, বাট না, আসলে এই চিত্রটা এটা থেকে আঁকা হয়নি, এটা অন্যরকম, মানে অন্য জগতের অন্য কিছু দ্বারা এটা আঁকা হয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ, সেটা আমি বুঝতেই পারছি, কারণ পেইন্টটা আঁকা হয়েছে, বাট আমার রুমেই আঁকা হয়েছে। বাট আমি আসলে ওইভাবে কোনো আমার যেটাতে আমরা পেইন্টটা রাখি, রংটা রাখি, সরি, যেটাতে আমরা ব্রাশ থেকে রংটা নেই, সেটা ইউজ হয়নি, সেটা দেখে বুঝতে পারছি, কারণ সেটা অন্য জায়গায় ছিল। তো যাই হোক, তাকে এই কথাটা বলার পর সে আমাকে বলে যে, আমি বললাম যে তাহলে এটা কি ব্যাপারটা কি, আমি একটু ব্যাখ্যাটা জানতে চাই। তো বলছে যে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে দেখো, তোমার ফ্যামিলি সম্বন্ধে এবং তোমার বাসা সম্বন্ধে সবকিছু আমি জানি। তোমার ফ্যামিলি মানুষজন সবাই প্রায় 5 ওয়াক্ত নামাজি, তোমার বাবা একজন তাহাজ্জুদ নামাজ পড়েন। তো সেই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমি তোমাকে একদম স্ট্রেটলি বলবো, আমাদের ইসলামে কোনো কিছুর ছবি আঁকা এবং কোনো কিছুর মূর্তি বা এরকম টাইপের কিছু, এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম। তো সেই দিক থেকে তুমি যদি বলতে পারি ঘটনাটা ঘটছে তোমার সাথে একটা ভালো কিছুর থেকে একটা শিক্ষা ছিল, এরকম একটা কিছু। আর খারাপ দিক থেকে যদি তুমি বলতে চাও তাহলে আমি বলতে চাই তাহলে এইভাবে বলতে হবে যে তোমার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, বাট সেটা পারে নাই সম্পূর্ণরূপে। তো আমি তার কাছ থেকে ঘটনা শুনি, তো আমি জিজ্ঞেস করি তাহলে সেই আয়াতের, মানে সেই সূরাটার প্রিন্ট যেটা, সেই কাগজটা কোথায় এরকম? তো বলতেছে তোমাকে আমি একটা কথা বলি, তোমাদের ঘরে অনেক হাদিস কোরআন এগুলো আছে এবং নির্দিষ্ট একটা জায়গা আছে, সেটা হ্যাঁ অবশ্যই। তো বলতেছে তুমি একটু কাজ করো, তুমি অজু করে সেইখানে যাও, যে দেখো যে ওইখানে তুমি জিনিসটা পেতে পারো। তো আমি অজু করে আমাদের আলমারি থাকে, সেখানে যে আমি প্রথমটা একটা খুঁজি, আমি পাই না। সেকেন্ড থাকে একটা ইসলামিক বই থাকে, নামাজ শিক্ষা এরকম টাইপের একটা বড় বই, সেই বইটার নিচে আমি সেই প্রিন্টের কপিটা পাই, সূরা ইখলাসের। আপনার এই ঘটনা কতদিন আগে ঘটেছিল? এটা ঘটেছে রোজার ঈদের, কোরবানি ঈদের কিছুদিন আগে। আচ্ছা, এবং আপনি তারপর থেকে আপনি বলছেন যে আমি পেইন্টটা ছেড়ে দিছি, আর যেটা হচ্ছে পেইন্ট করলেও আমি মানুষের অবয়ব, প্রাণী বা এগুলো পেইন্ট করি। আপনার বাসায় সবাই জানেন এই ঘটনা? আপনার এই অবস্থা সবাইকে জানিয়েছেন পরে? আপনার বাবা মা সবাই? সবার কাছে বলতে আমাদের বাসায় এরকম ঘটনা প্রায় ঘটে, আমরা সবাই অবগত, কারণ আমাদের এলাকাতে আমার আরো কিছু ঘটনা করছিলাম ভাই বোন সবার সাথে। তো এই ব্যাপারটা আমি শেয়ার করছি এখানে আপনার কাছে শেয়ার করার পর আমি ঘটনাটা শেয়ার করছি তাদের কাছে, আমি আগে থেকে কিছু বলিনি তাদের কাছে। আচ্ছা, খুব বেশি আগের ঘটনা না? খুব বেশি আগের ঘটনা না, রিসেন্টলি ঘটে যাওয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি সাকিব হাসান শুভ আমাদের এসএমএস এখানে ফেসবুকে লিখেছেন, একে আসিফ আমাদের এখানে লিখেছেন, দেখতে পাচ্ছি প্রবাল দাস পলক, এছাড়াও কাদের আহমেদ সাইফি আমাদের এখানে লিখেছেন, নাজমুল হাসান আমাদের এখানে লিখেছেন, আরিফুল ইসলাম আমাদের এখানে আছেন, এনকে আচ্ছা নামটা পড়তে পারলাম না, জেরিন সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন ফেসবুকের পেজ, যেটা দেখতে পাচ্ছি আর কি। ঠিক একইভাবে আমাদের এখানে দেখতে পাচ্ছি আছেন আবু হাসনা তুষার ভূত এফএমের পেজে আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের এখানে রয়েছেন অ্যাঞ্জেল প্রিয়ন্তি, এছাড়াও সবুজ হোসেন আমাদের সাথে রয়েছেন, নিয়াজুর রহমান নিয়াজ আমাদের সাথে রয়েছেন, শাকিল হাসান নীরব, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন নুসরাত নাবিলা, এছাড়াও আমাদের এখানে রয়েছেন আশরাফুল ইসলাম, আছেন আবুল হাসনা তুষার সহ আরো অনেকে। আপনি যদি আসতে চান আমাদের ফেসবুক পেজ চলে যান www.facebook.com/radio40 এবং www.facebook.com/bhutafm.russell। যদি আমাদের এসএমএস করতে চান, আমাদের এসএমএস এর পাঠানোর নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন 40 FORTI স্পেস লিখুন আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radio40.fm, which is bhwtfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা শেয়ার ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং অনেকেই প্রশংসা করছেন লাস্ট স্টোরিটার, যদিও সেই স্টোরি অনেক কিছু অনেক আজব এবং অনেক আনইউজুয়াল। প্রথম যে দুটো স্টোরি শুনেছিলাম, দুটো স্টোরি একটু অন্যরকম ছিল, অনেক কিছু অন্যরকম ছিল। যাই হোক, আমরা চলে যাচ্ছি বিরতি করে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও 40 and don't stop the 40। আসসালামু আলাইকুম, ভূত এফএমের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। রাসেল ভাই, হ্যালো।
আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি দ্য মোস্ট রিসেন্ট ঘটনা আমার লাইফে। এই ইয়ারই বাংলা নববর্ষের দিন আমরা আসলে আমি আমার ব্যাপারে কিছু বলি। আমি এখানে গত 10 বছরের উপরে হবে আমি আছি, এন্ড আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি আসলে। তো এটা এই ঘটনাটা ছিল লাস্ট এক্সপিরিয়েন্স আমার কয়েক মাস আগেই। ঘটনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ম্যানচেস্টার যাওয়ার কথা ছিল সেদিন রাতে, আমি গিয়েছিও। তো আমরা যেদিন পার্টি করি বাঙালি আমাদের নববর্ষের পার্টি করছি কাকুর বাসায়, তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে আমরা পার্টিটা করছি। তো পার্টি করে সেদিন রাতে 11টার সময় আমি বেরোইছি আমার ব্র্যান্ড নিউ কার নিয়ে, which is Mercedes S63 AMG, which is 6.3 liter engine. The reason আমি বলতেছি because এই গাড়িটা হচ্ছে আপনার one of the most advanced state-of-art technology of Mercedes, which doesn't go wrong, shouldn't go wrong when you buy brand new. যাই হোক, আমি আমার এই গাড়ি নিয়ে বেরোইছি। let me tell you, ম্যানচেস্টার যাওয়ার জন্য আমার বাসা থেকে প্রথমে A46 মোটরে নিতে হয়, তারপর M11, M25, M1, M6 and at the end M56. তো আমি বেরোয় যখন A46 দিয়ে যাচ্ছি, it was fine, everything was good, my car was okay, I checked it out before আমি বাসা থেকে বেরোই। তারপর M11 এ যে যখন M25 এ এক্সিটটা নিব তখন দেখি যে এক্সিট বন্ধ, ওখানে ডাইভার্টেড ট্রাফিক দিয়ে M11 ফলো করতে করতেছে। তো আমি তাই করলাম, বাট ইট ওয়াজ বিট স্ট্রেঞ্জ যে আমাদের মেসেজের নেভিগেশনে এটা বলে না যে দিস রোড ইজ ক্লোজড। তো এটা সাধারণত হয় না, because if you buy a brand new car they always tell you which road is closed, which road is not on the dashboard. যাই হোক, আমি M11 ধরে গেলাম। অনেক দূর যাওয়ার পরে আমাকে ডাইভার্ট করলো A14 এ, which is one of আমাদের the longest motorway in the UK, যেটা লন্ডন থেকে লিডস হয়ে শেফিল্ড হয়ে ডাইরেক্ট এডিনবরা যায়, which is in Glasgow, Scotland, well not Glasgow, Scotland, Edinburgh. যাই হোক, আমি ফলো করতেছি। A14 হচ্ছে 2 লেনের রাস্তা, which is really old and slow, I mean slow moving cars যায় ওখানে। তো রাত্রেবেলা সাডেনলি এখানে লরি থাকার কথা ছিল, বাট মানে আনফর্চুনেটলি এখানে কোনো গাড়ি ছিল না। ফর অ্যাবাউট 30 minutes আমি ড্রাইভ করছি on the 70 miles speed per hour, and I was in cruise control, so I was proper relaxed. তারপর আমি যেতে যেতে শহরের কারণে অনেক খাওয়া দাওয়া করছিলাম ওই পার্টিতে, তাই পানিও খেয়েছি অনেক বেশি, সো আই হ্যাড টু পি। তো ওখানে কোনো সার্ভিস ছিল না, তো আমি হার্ট শোল্ডারে স্টপ করি প্রথমে। অনেক দূর যাওয়ার পরে হার্ট শোল্ডারে স্টপ করে দেখলাম কোনো গাড়ি ছিল না আসলে রাস্তায়। তো একটা ওভারলেইং ব্রিজের নিচে আমি গাড়িটা থামাই। থামানোর পরে আমি আমার বিজনেস করে আসার পরে, তো যখন আমি টেকনিশিয়ানে আমার কিটা দিলাম, কিটা দেওয়ার পরে যখন স্টার্ট বাটন চাপছি গাড়িটা স্টার্ট হচ্ছিল না ফর সাম রিজন। আই ট্রাইড अगेन, তারপর স্টার্ট হচ্ছিল না। দেন আমি আমার চোখ আসলো ড্যাশবোর্ডে, ওখানে রেড কালার দিয়ে লেখা আউটসাইড টেম্পারেচার ইজ 21 ডিগ্রি and inside temperature is -6, which was really shocking for me because it's summer time ছিল তখন, and বাইরে রাতের বেলা 21 to 25 degrees ওঠা নামা করে, which is not bad, but গাড়ির ভেতরে 6 degree, which is really strange. যাই হোক, I was feeling cold as well. তারপর আমি আবার ট্রাই করি ইঞ্জিনটা স্টার্ট করার, আবার স্টার্ট বাটনে প্রেস করার পরে লেখা আসলো the car is too cold, the radiator is too cold to start. I was scared, to be honest with you, I was proper scared. And then আমি হেল্পের জন্য ফোনটা উঠাই যে দেখি ফোন করে ব্রেকডাউনে ফোন দেওয়া যায় কিনা। ফোনটা দেখি যে ফোনে কোনো বার নাই, কোনো সার্ভিস নাই। And it's really funny যে ইংল্যান্ডের মতো জায়গায় কোথাও নেটওয়ার্ক নাই, বাংলাদেশ নেটওয়ার্ক সার্ভিস কোথাও নেটওয়ার্ক নাই। তো I was freaked out proper. তো আমি ওখানে বসেছিলাম কতক্ষণ, বসে থেকে আবার স্টার্ট ট্রাই করছি, স্টার্ট হলোই না। তারপর একজন স্মোকারের জন্য স্ট্রেসফুল হয়ে যাওয়া হয় আর কি, স্ট্রেস লেভেল হাই হয়ে যায়। আমি একটা সিগারেট ধরাই। You know what the funny thing is, যখন আমি সিগারেট ধরানোর জন্য সিগারেট লাইটারটা অন করলাম, সিগারেটটা ধরাইলাম, স্ট্রেট দেখি আমার ড্যাশবোর্ডে বলতেছে ইনসাইড টেম্পারেচার ইজ 19 ডিগ্রি। সো I was kind of shocked যে কি হলো, বুঝতে পারতেছিলাম না আশেপাশে। তার কোনো গাড়িও যাচ্ছিল না যে আমি হেল্পের জন্য ট্রাই করবো, আর তুমি অনেক হেল্প কেউ করবেও না ওখানে। তো এখানে অ্যাবাউট 20 মিনিটস আমি এখানে দাঁড়াইছিলাম সেম স্পটে। তো আমি আবার ইঞ্জিন স্টার্ট করলাম, অ্যাজ লং অ্যাজ আমি দেখছি 19 ডিগ্রি, তো ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল, which was really funny. স্টার্ট হয়ে তখন আমি যখন গাড়িটা টানা শুরু করলাম, I was in the same speed, no problem with the car. আমি তখন একটু সামনে যেয়ে আরো 20 মিনিট ড্রাইভ করার পরে
আমি একটা সার্ভিস পেলাম। সার্ভিসে ভাবলাম যে আচ্ছা আমি হয়তো বা টায়ার্ড ছিলাম, সেই জন্য হ্যালোসিনেট হয়েছে অথবা গাড়ির কোনো প্রবলেম ছিল, সো লেটস হ্যাভ কফি। তো কফিটা নিয়ে যখন আমি আমার কারে ব্যাক করলাম আবার, তখন একটা মেসেজ আমার ড্যাশবোর্ডে আসলো। I was super surprised when I seen this. যেটা ছিল ওয়েলকাম টু ইংল্যান্ড। অ্যান্ড এই মেসেজটা ড্যাশবোর্ডে আসে তখনই যখন আপনার গাড়ি ইংল্যান্ড থেকে বাইরে যায়, মানে ইউরোপের যে কোনো দেশে যায় অথবা ইউরোপ থেকে গাড়িটা বাইরে যায়। তো আমি শক ছিলাম, তো কিছু বলি নাই, মানে আমি কিছু চিন্তা করতে পারি নাই। আর তখন আমি ইনফরমেশন বাটনে চাপ দেওয়ার পরে দেখি যে দ্য লাস্ট লগ ওইখানে লেখা দ্য কার ওয়াজ ইন তেহরান which is in Iran. Also it was 20 minutes, it was there on an immobilizer, basically tracking device. She বলতে যে 20 minutes আগে এটা ইংল্যান্ডে আসছে and the car was in Tehran. So আমি ভাবছি এটা obviously একটা server software glitch or whatever. তো আমি যাই 300 miles extra drive করে ম্যানচেস্টার যাই, which is Manchester এখান থেকে about 195 miles. Then আমি আমার ফ্রেন্ডের পিক আপ করি, then no problems, আমি বাসায় চলে আসি পরের দিন রাতে। বাসায় চলে এসে আমি then Mercedes-কে ফোন দিই। ফোন দেওয়ার পরে Mercedes আমাকে বলে কি okay well give us about 5 days, we will actually check it out. And তারা যতটুকু আমাকে ইমেল করলো, ইমেলে বলা আছে যে the car was in Tehran for about on that day for 8 minutes. I got freaked out again. তখন আমি আবার Mercedes-কে ফোন দিই ওই লেটারটা পাওয়ার পরে 5 দিন পরে। আমি বলছি how is it possible? তখন লোকটা আমাকে ওই পাশ থেকে বলে কি well this is not possible definitely because এখানে হইতে পারে যে গভর্নমেন্ট স্যাটেলাইট লিঙ্কে যে কোনো প্রবলেম অথবা সফটওয়্যার কোনো গ্লিচ ছিল, তো ওরা তখন গ্লিচটা খুঁজে পায়নি। সো আমি তো বলছি আচ্ছা তুমি when you find out can you let me know? They said okay definitely they will let me know by writing me a letter. তো actually আমি যখন এই ঘটনার রাস্তা থেকে পাঠাই that was about 2 weeks before Eid. তো তখন আমার কাছে সেই লেটারটা আসে নাই, ঠিক অনেকদিন পরে লিটারালি আমি এই উইকে সেই লেটারটা পেয়েছি। লেটারের মধ্যে লেখা আছে there wasn't any software glitch and government to satellite use করে নাই যে ওদের tracking device disable হবে, so nothing to, so they are definitely sure the car was in Tehran for 8 minutes and they were asking me question how did you travel. And আমি আবার ফোন দেওয়ার পরে I was okay, I said to them that listen this is not possible because I was on that day obviously tracked it out, I was in Manchester. আমার ঘটনাটা আমি জানি না মানে কি হয়েছে বা কি হইতে যাচ্ছিল সেদিন, but I was pretty scared and এটা ছিল আমার experience to be honest. Thank you very much. Booth FM, the night comes alive with coming form. Welcome back. শুনছেন সবসময় রেডিও ফুড 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং এতক্ষণ ধরে আমি একটা অদ্ভুত ঘটনা শুনছিলাম, এবং সেই ঘটনাটা সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে যে ঘটনাটা শুনলাম সেটা হচ্ছে আমেরিকার একটা ঘটনা, এবং যে ঘটনাটি আমরা একটা অদ্ভুত গাড়ি রিলেটেড একটা ঘটনা শুনলাম। যে গাড়িটা খুব মানে যেটা খুবই অদ্ভুত লেগেছে যে একটা গাড়ি বলছে যে সেই গাড়িটা নাকি তেহরানের একটা জায়গায় ছিল, এবং সেটা কোনোভাবেই পসিবল না, বাট খুবই আজব লেগেছে আমার এই ঘটনাটা, এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এটা ইউকের ঘটনা ছিল, নট আমেরিকা, এটা ইউকের একটা ঘটনা ছিল, এবং ইউকে থেকে সেই গাড়িটা বলছিল যে তেহরানে চলে গেছে, এবং এটা কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস বা কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো ফল্ট ছিল এরকম টাইপের কিছু না। কিভাবে হলো ওই মুহূর্তটা, কিভাবে তিনি তেহরানে গেলেন, এই ব্যাপারটা আসলে অনেক প্রশ্নের ব্যাপার। যাই হোক, আমরা আবারও একটু SMS পড়ে আসি। আমাদের এখানে অনেকে SMS করছেন, এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনামিকা SMS করেছেন ফরিদপুর থেকে, এবং স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। আদনান আমাদের এখানে ময়মনসিং থেকে SMS করেছেন আমাদের এখানে রাত্রি, এবং প্রাপ্তি ময়মনসিং থেকে, এছাড়া আমাদের এখানে তাজু SMS করেছেন, এছাড়া SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি ফুর্তি তপু দিদার আমাদের এখানে SMS করেছেন, আমাদের এখানে SMS করেছেন আবিরা চট্টগ্রাম থেকে, এছাড়াও আমাদের এখানে রয়েছেন সৌরভ, এছাড়াও আমাদের এখানে RTI আচ্ছা অস্থির আমান আমাদের এখানে রয়েছেন ধানমন্ডি থেকে, শুভ ওয়াসা থেকে SMS করেছেন, আমাদের এখানে রাজশাহী থেকে SMS করেছেন। লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে শুভর কাছে। এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকেই এখন SMS করছেন। সৌমিক SMS করেছেন আমাদের এখানে ময়মনসিং থেকে, বাপি নড়াইল থেকে SMS করেছেন, নিয়াজ আমাদের এখানে SMS করেছেন ধানমন্ডি থেকে, এবং অ্যাজ ইউজুয়াল তিনি ভূত এফএমের সাথে রয়েছেন। লাস্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসিফ নেহাল আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সিজান, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আর অনেকেই আমাদের এখানে। বাহার রয়েছেন খিলগাঁও থেকে, মোস্তাক বেলি রোড থেকে আমাদের এখানে রয়েছেন, রুকু রাজশাহী থেকে রয়েছেন, আরিশা এবং আলিশা দুজন আমাদের সঙ্গে রয়েছেন ভূত এফএমের সাথেই।
এছাড়াও দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই আমাদের এখানে লেখা পাঠিয়েছেন, অনেকেই পোস্ট করেছেন, কমেন্ট করেছেন, সেভাবে একটু পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘুম পাচ্ছে তবু ভূত এফএম শুনছেন ইয়ামিন নদী, এছাড়াও দীপক দাস আমাদের এখানে রয়েছেন, এবং আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি SRK ইফতেকার তিনি রয়েছেন আমাদের সাথে, ইমরান হুসাইন আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাশিদুল ইসলাম রাসেল, এছাড়াও আমাদের এখানে রফিকুল ইসলাম আছেন, আর যে আরাফ আমাদের এখানে রয়েছেন, আমাদের এখানে রয়েছেন নিশা লোপা, এছাড়াও JS মিলন আমাদের এখানে রয়েছেন, মনিকা মনি আমাদের এখানে আছেন কাদের আহমেদ সাইফি সহ আরো অনেকে। এছাড়াও আমাদের যে ভূত এফএম যে পেজটা, সেই পেজেও অনেকে রয়েছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন মেহেদি হাসান, এছাড়া আমাদের এখানে রয়েছেন আজম খান, আমাদের এখানে আছেন দেখতে আজম খান আছেন, তিনি বলছেন তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন যে আছেন আমাদের সঙ্গে। আরিফুর রহমান জিতু আমাদের সাথে রয়েছেন, ফাবলিহা আলিয়া আতিয়া ইবনাথ আমাদের সাথে রয়েছেন, সুমিত আহমেদ আমাদের সাথে রয়েছেন, জয় রাহি আমাদের সাথে রয়েছেন, আব্দুল আলিম সৈকত আমাদের সাথে রয়েছেন, প্রান্ত মজুমদার আছেন আমাদের সাথে, মোহাম্মদ বাইজিদ হক আমাদের সাথে রয়েছেন, NJ নিপশন আমাদের সাথে রয়েছেন, নিপশন ওকে আমাদের এছাড়াও আমাদের সাথে রয়েছেন জাহিদ বিন বাহার সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি আমাদেরকে SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন 40 স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 140 নাম্বারে। যদি আমাদেরকে ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is bhwtfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আপনাদের ঘটনাটা আমাদেরকে অডিও ক্লিপের মাধ্যমে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, এবং সেই অডিও ক্লিপটা যদি সিলেক্ট হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো। যাই হোক, আমরা আপাতত চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার কাছে আপনি একটু পাশে যে বসবেন, এবং তারপরে আমরা আপনাদের কাছে আবারও ফিরে আসবে। মিন টাইম আমাদের SMS করতে ভুলবেন না, আমাদেরকে ইমেইল পাঠাতে ভুলবেন না, আমাদের ফেসবুকে লিখতে ভুলবেন না। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার, দিস ইজ রাজ এন্ড আই কেম ফ্রম টেক্স উত্তরা। তো আমি কি ঘটনাটা বলবো, অ্যাকচুয়ালি এই ঘটনাটা অনেক আগের ঘটনা, আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগের ঘটনা। আমার নানার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী। আমার নানা অনেক ধার্মিক একজন লোক ছিল। তো একদিন উনি সকালবেলা নামাজ পড়ে বাসার দিকে আসছে, তো হঠাৎ করে একটা পাগলের সাথে দেখা হয়। উইদাউট ড্রেসে একটা পাগল ছিল। তো পাগলটার সাথে যখন দেখা হয়, পাগলটা আমার নানাকে আটকিয়ে বললো যে তোর পকেটে টাকা পয়সা আছে, তুই আমাকে টাকা পয়সা দে, আমি অনেক ক্ষুধার্ত, আমার কিছু খেতে হবে, তুই আমাকে টাকা পয়সা দে। তো নানা তখন অ্যাভয়েড করে গেল, কেননা নানার কাছে খুব সামান্য পরিমাণে টাকা ছিল, এবং উনি যেখানে যাচ্ছিল সেই টাকাটা দিয়ে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতে হতো। তো ব্যস্ত উনি অ্যাভয়েড করে গিয়েছে। বাট সেই পাগলটা বলছিল যে তোর পকেটে টাকা আছে, তুই কেন না বলতেছিস। তো পাগলটা এমনটা বলেছিল 1 টাকা 5 শিকা। শিকা অ্যাকচুয়ালি অনেক আগের ঘটনা, তো হয়তো বা 5 পয়সা বা এরকম কিছু হতে পারে, এবং তখনকার সময় টাকার অনেক বেশি। শিকিটা অন্য জিনিস আছে, তারপরে শুনি আমরা। টাকার অনেক বেশি মূল্য ছিল, কিন্তু আমার নানা অ্যাভয়েড করেছিল। কিন্তু এক্স্যাক্টলি নানার পকেটে তখন 1 টাকা 5 পয়সাই ছিল। তো নানা তখন টাকাটা দেয়নি। তো পাগলটা করে বলেছিল যে তুই টাকাটা দিলি না, কাজটা ভালো হলো না। যাই হোক, নানা চলে যায়, এটা সে অ্যাভয়েড করে যায়, কারণ যেহেতু আমি ফার্স্টে বলেছি নানা অনেক ধার্মিক লোক ছিল। তো সেদিন নানা যখন ইউনিভার্সিটির ক্লাস শেষ হলো, বাসার দিকে চলে আসবে, তখন তার টিচার বলতেছে যে তোমার সাথে কি আজকে কারো দেখা হয়েছিল রাস্তায়।